৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থান দুইটাকেই ধারণ করি। সীমান্তের ওই পারে গিয়ে আশ্রয় নিয়েছিল, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা আরম্ভ করেছে। আওয়ামী লীগ বরং এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে বহু মানুষের ন্যূনতম মানবাধিকার হরণ করেছে। সব মিলে মনে হয় যেন একটা ঠান্ডা লড়াই এই বর্তমান সরকারের বিরুদ্ধে। যেই ব্যক্তি জন্ম ১৯৭২-এর পরে তিনিও মুক্তিযোদ্ধা। ৭১ নাকি ২৪, রক্তের দামে কেনা মানুষের এই অর্জনের মাঝে আছে কি কোনো বিভেদ বা বৈপরীত্য? যদিও কেউ কেউ এদেশের মানুষের রক্তের এই অর্জনকে করছেন মুখোমুখি, তৈরি করছেন বিভেদের দেয়াল। তবে এ বিষয়ে কি বলছেন দুই প্রজন্মের দুই প্রতিনিধি, চলুন দেখে আসি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থান দুইটাকেই ধারণ করি। আমরা মনে করি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থান এই দুইটি ইতিহাসই আমাদের জন্য গর্বের। এই দুইটির কোনোটিকে বাদ দেওয়ার সুযোগ নেই। একটিকে রেখে আরেকটিকে কল্পনাও করা যায় না। বরং আমি মনে করি ৭১-এর সঙ্গে ২৪-এর একটা যোগসূত্র আছে। ৭১-এর মুক্তিযুদ্ধ যে এসেন্স নিয়ে হয়েছিল, সেই রকম এসেন্স আবার সমাজে আমাদের রাষ্ট্রে বিদ্যমান হয়েছিল বলেই ২৪-এর গণঅভ্যুত্থানটা আমাদের করতে হয়েছিল। সুতরাং এই দুইটির মধ্যে একটা যোগসূত্র আছে, কোনো বিরোধিতা নাই, কোনো রকমের ফারাক নাই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধর যে মূল প্রয়োজনীয়তা, যে উপযোগিতা, সেটা যেই ব্যক্তি উপলব্ধি করতে পারে সে ২৪-এর গণঅভ্যুত্থানকে উপলব্ধি করতে পারবে। কিন্তু যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে একটি পরিবারের কাছে জিম্মি দিয়ে রাখে, কিংবা যেই পরিবারটি ৭১-এর মুক্তিযুদ্ধকে নিজেদের পারিবারিক সম্পত্তি মনে করে, তাদের কাছে ২৪-এর গণঅভ্যুত্থান মনে হবে একটি বাকওয়াস জিনিস। কিন্তু আমরা যারা এই বাংলাদেশের রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্র বিনির্মাণের পথে যেতে চাই, ৭১ আমাদের জন্য প্রেরণা, ২৪ আমাদের জন্য চলবার পথ। ৭১ এবং ২৪কে যারা বিভক্ত করতে চায়, তারা মূলত ৭১ নিয়ে নানাভাবে ব্যবসা বাণিজ্য করতে চায়, জাতিকে বিভক্ত করতে চায়। ৭১-এর যুদ্ধের যেই লক্ষ্য, যে অভিষ্ট লক্ষ্য ছিল আমাদের, সেটা যেহেতু ম্লান হয়ে যাচ্ছিল, এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা আশা করছি সেই অসম্পূর্ণতাটাকে আবার ফিরিয়ে পাব। এই ধরনের একটা বিস্ফোরণ ঘটবে এটাই আশা করা হচ্ছিল বা স্বাভাবিক, এবং সেটা সত্যি সত্যি ঘটছে। এবং এই বিস্ফোরণের ফলে, এই বিপ্লবের ফলে আমরা আবার নতুন করে সাজাতে পারবো স্বাধীনতার সুফল, সেটা আশা করি। এই বিপ্লবের মাধ্যমে আমরা আশাবাদী যে আমরা হয়তো আমাদের স্বাধীনতার যে ঋত গৌরব, যেটা আমরা মিস করছিলাম, হারিয়ে গেছিল মনে হয়, সেইটা পাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং অবশ্যই এই অধ্যায়টা বাংলাদেশের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের মধ্যে যেন ঐক্য থাকে, এবং এই ব্যাপারে আমি আশাবাদী। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি যে জিনিসটি ৭১-এ মিস করেছি, দেশ স্বাধীন হওয়ার পরে থেকে আস্তে আস্তে আমি খুব মুক্তিযোদ্ধা হিসেবে মিস করেছি, নিরাশ হয়েছি, সেটা পূরণ হবে বলে আমি আশাবাদী। স্বাধীনতার প্রায় ৫৩-৫৪ বছর হলো, আমরা ৭১, ৫৩-৫৪ বছর পার হয়ে গেলাম, এখনও তো মানুষের মুক্তি আসে নাই। যদি মুক্তি আসতো তাহলে নিশ্চয়ই আমাদের গণঅভ্যুত্থান করা লাগতো না। ১৪ সালের, ১৮ সালের, ২৪ সালের নির্বাচনে আমরা কেউ ভোট দিতে পারলাম না। আমরা দেখলাম মৃত মানুষরা এসে ভোট দিয়ে যাচ্ছে, আমাদের ভোট আগের রাতে দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই যে ন্যূনতম গণতান্ত্রিক মুক্তি, সেটাও তো আমাদের হলো না। মানুষের মুক্তি হলো না, গণতন্ত্রের ফরমেশন হলো না, বরং আমরা দেখলাম ৭১-এর পরে যেটা হলো সেটা বাকশাল। আমরা দেখলাম যে সকল রকমের রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে না দেওয়া, এবং একই দলে এসে সবাইকে রাজনীতি করতে হবে, একই নেতার কাছে আসতে হবে, এবং যেই মুক্তিটা বরং আসলো না সেটা হলো মুক্তিযুদ্ধকে একটা পরিবারের পারিবারিক সম্পত্তির মতো করে বানিয়ে দেওয়া হলো। দুর্ভাগ্যক্রমে দেশ স্বাধীনের পরে গৌরবের বদলে আমাদের নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে বিভিন্ন সরকারের, বিশেষ করে আমাদের সদ্য বিদায়ী সরকার আওয়ামী লীগের, তাদের দীর্ঘ ১৬-১৭ বৎসরের এই শাসনামলে আমাদের স্বাধীনতার অনেকগুলো গৌরবময় দিক
ম্লান হয়ে গেছিল। বাংলাদেশের মানুষরা সত্যি সত্যি স্বাধীন কিনা এই ধরনের প্রশ্ন তাদের মনে আসতো। এমন ধরনের অপশাসন এবং নানা ধরনের নির্যাতন, হত্যা মামলা, এই ধরনের অবস্থা অনেকটা আমাদেরকে ঔপনিবেশিক শক্তির কথা মনে করিয়ে দিত। আর এই যে জুলাই আগস্ট আন্দোলন, ছাত্র আন্দোলন, ছাত্রদের সাথে ছাত্রদের বাবা মা, ছাত্রদের সাথে জনতা, ছাত্রদের সাথে রাজনৈতিক সমর্থন, গত 15 বছরে ভারত আমাদেরকে তো একরকমের কলোনি হিসেবে রিকগনাইজ করেছে। ভারত মনে করেছে আমরা কোনো রাষ্ট্র না, আমরা তাদের কলোনি। এবং বাংলাদেশে গত 16 বছরে যে সরকার ব্যবস্থা ছিল, তারাও বাংলাদেশকে ভারতের কাছে একরকমের ইজারাই দিয়ে রেখেছিল। সেটা রাজনৈতিকভাবে, সেটা অর্থনৈতিকভাবে, সেটা নানা রকমের প্রকল্প দিয়ে নানাভাবে তারা দিয়ে রেখেছে। এবং সেটার ফল আমরা গণঅভ্যুত্থানের পরেও দেখলাম যে যেই নেতা, যেই দলের নেতা বাংলাদেশে গণহত্যা চালাইল, এবং সেটা আমি কোনোভাবেই বলি না শুধু জুলাই মাসে গণহত্যা চালিয়েছে, সে গত 16 বছরে এরকম একই ফরমেশনের আরও কয়েকটি গণহত্যার মূলত মদতদাতা। এই এতগুলো গণহত্যা চালানো একজন ব্যক্তিকে আমরা দেখলাম ভারত আশ্রয় দিচ্ছে। আমরা দেখলাম সেই সকল নিষিদ্ধ সংগঠনের নেতারা গিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। এটা তো একটা সেফ হাউস অফ টেররিস্ট হয়ে যাচ্ছে। এবং আমরা দেখলাম যে আমাদের দেশের সকল ধর্মের, সকল বর্ণের মানুষরা কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থান সফল করেছে। এই রকম একটা একতাবদ্ধ, ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার নানা রকমের খেলা আমরা ভারতের থেকে দেখলাম। আমরা দেখলাম তারা এখানে, ভারতের মিডিয়া বারবার বলবার চেষ্টা করছে যে আমাদের হিন্দুরা নানাভাবে নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সুতরাং এখানে হিন্দুদের জেগে উঠতে হবে। মানে হিন্দু এবং মুসলিম এই যেই বিভেদটা আসলে আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার মধ্যে নাই, সেই একটা কৃত্রিম বিভেদ তৈরি করার প্রক্রিয়া বা চেষ্টা আমরা ভারতকে করতে দেখলাম। যখন পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে না চায়, তখন একমাত্র ভারত তার পাশে দাঁড়াচ্ছে। তারা বাংলাদেশের সঙ্গে কিংবা বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে নাই। তারা মূলত সম্পর্কটি বিল্ড আপ করেছে আওয়ামী লীগ একটা দলের সঙ্গে। সুতরাং এখন বাংলাদেশে আওয়ামী লীগ এক্সিস্ট করে না, বাংলাদেশের সকল মানুষ একতাবদ্ধ, আওয়ামী লীগকে আর কামব্যাক করতে দেওয়া হবে না। তাদের এখন শুধুমাত্র যদি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে, এটা একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের সম্পর্ক হতে পারে। ভারত আগ্রহী হয়ে উঠছে যে যদি পূর্ব পাকিস্তানকে কোনো রকমে তাদেরকে সাহায্য করে, তাদেরকে সাপোর্ট দিয়ে এটাকে যদি আলাদা করা যায়, অবশ্যই আমরা স্বাধীনতা নিজেরাই অর্জন করতাম, কিন্তু ওদের কিছু সহযোগিতার কারণে এটা ত্বরান্বিত হয়েছে। তাদের যে আচরণ লক্ষ্য করছি এবং তাদের যে অসহযোগিতার মনোভাব, এইটাকে সম্ভবত ভারত মিডিয়া, ধর্ম, ব্যবসা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহ দিচ্ছে। ভিসা কমায় দিছে, ভিসা বন্ধ করে দিছে, দেখা গেল স্থল বন্দর বন্ধ করে দিছে, এবং কিছু অনেকাংশে বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছে। সুতরাং এইগুলি সরকারি আর বাকি বিভিন্ন বেসরকারি এজেন্ট সব মিলে মনে হয় যেন একটা ঠান্ডা লড়াই এই বর্তমান সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগ শুধুমাত্র মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে ব্যবসা করেছে, ব্যাপারটা এত সহজও না। আওয়ামী লীগ বরং এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে বহু মানুষের ন্যূনতম মানবাধিকার হরণ করেছে। আমরা দেখলাম যে যেই ব্যক্তি জন্ম 1972-এর পরে, তিনিও মুক্তিযোদ্ধা। এই কথাগুলো এখন থেকে 6 মাস আগেও যদি আমি বলতাম, তাহলে আমাকে মুক্তিযুদ্ধ বিরোধী বানিয়ে দিয়ে আমার উপর নানা রকমের খড়গহস্ত নেমে আসতো। আমার জেলে যাওয়া লাগতো, আমার মামলা ভোগ করতে হতো, আমার কারাগারে দিন কাটাইতে হতো। এই যে একটা যুদ্ধ, যেটা এই জাতির গর্বের, যেটা এই জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, সেটাকে এরকমভাবে এই জাতির মানুষদের বিপক্ষে কাজে লাগানো, সেটা এই মানুষদেরকে ডিহিউম্যানাইজ করার জন্য কাজে লাগানোর কাজটা এই পরিবারই করেছে। এবং আপনি খেয়াল করুন যে যখন 71-এর মুক্তিযুদ্ধ হচ্ছিল, তখন শেখ মুজিবুর রহমান কারাগারে ছিল। এই পুরো মুক্তিযুদ্ধটাকে একদম ফিল্ডে থেকে যারা লিড করেছেন, তাদের কোথাও কোনো নামগন্ধ নাই। আমরা তাজউদ্দিন আহমেদের পরিবারকে দেখি, তাজউদ্দিন আহমেদের পরিবারকে আওয়ামী লীগ কখনো ডাকে না, বরং
যখন বিপদে পড়ে তখন তাজউদ্দিনের ফ্যামিলির ঘাড়ের উপরে পা দিয়ে তারা বাঁচতে চায়। পরিবার আছেন, তারাও নিশ্চয়ই এই ভুলটা দ্বিতীয়বারের মতো করবেন না, আমরা আশা করি। এই যে মুক্তিযুদ্ধকে একটা পরিবারের বানিয়ে ফেলা, মুক্তিযুদ্ধের জন্য আর কারো কোনো উপস্থিতিই ছিল না, মানুষের থেকে মুক্তিযুদ্ধ কেড়ে নিয়ে যাওয়া, আওয়ামী লীগ বরং এ দিয়ে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি করেছে। জয় বাংলা স্লোগান তো বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যায়নি। দেখুন, জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হচ্ছে এখন থেকে 2-3 বছর আগে। মুক্তিযুদ্ধের বয়স 53 থেকে 54 বছর। এই 54 বছরের যদি আপনি 3 বছর বাদ দেন, 50 বছর তো জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান ছিল না। আমরা কি তখন মুক্তিযুদ্ধ ভুলে গেছি? আমরা কি তখন মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিয়েছি? আমরা কি মুক্তিযুদ্ধের শহীদদেরকে ভুলে গেছি? কখনোই তো ভুলে যায়নি। আওয়ামী লীগ গত 16 বছর ক্ষমতায় ছিল, কিন্তু জয় বাংলা স্লোগান তো তাদের লাস্ট 3 বছরের জাতীয় স্লোগান ছিল। তারা বাকি 13 বছর কি ক্ষমতা ছিল না? সীমান্তের ওই পারে গিয়ে আশ্রয় নিয়েছিল, তারাও মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা আরম্ভ করেছে। এবং একটা সঠিক তালিকা তৈরি করা দেশের ইতিহাসের জন্য যেমন দরকার, তেমনি যারা সত্যি সত্যি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে তাদের গৌরব এবং সম্মানের জন্য এটা করা উচিত। একটা সুন্দর, স্বনির্ভর, সামাজিক মূল্যবোধের, ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই। কখনোই চাই না বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল, যদি সে ফেসিবাদী কিংবা ফেসিবাদের দোষর না হয়, তার একজন কর্মীকেও একটা মিথ্যা মামলা ভোগ করতে হয়, তার একজন নেতাকেও একদিন মামলার ভয়ে, পুলিশের ভয়ে, র্যাবের ভয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হোক, তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করা হোক। আমি আর কখনো বাংলাদেশে কোনো গুমের কালচার শুরু হোক সেটা চাই না। আমি চাই না বাংলাদেশে কোনো মানুষকে বিচার বহির্ভূতভাবে আর একজন মানুষকে হত্যা করা হোক, এবং যারা ফেসিবাদী এবং ফেসিবাদের দোষর তাদেরও যাতে বিচারিক প্রক্রিয়ায় শাস্তি হয়। আমি আর কখনোই বাংলাদেশের কোনো মানুষকে রাস্তার পাশে স্বাধীনভাবে ঘুমিয়ে দেখতে চাই না। আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, যে রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশের সকল রকমের নাগরিকের দায়িত্ব নেবে। সে হিন্দু হোক, মুসলিম হোক, ধনী হোক, গরিব হোক, মাথায় টুপি থাকুক কি না থাকুক, সকল রকমের নাগরিকের দায়িত্ব নেবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই, এবং সেই রাষ্ট্র বিনির্মাণের পথে আমি একজন যোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই। গণ-অভ্যুত্থানের পর একটা নূতন বাংলাদেশ দেখবার যে আকাঙ্ক্ষা, এটার পথে যদি আবার কেউ বাধা হয়ে দাঁড়ায়, আবার কোনো ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়, 24-এ যেভাবে আমরা বুলেটের সামনে রুখে দাঁড়িয়েছি, আমরা আর একবার রুখে দাঁড়াতে প্রস্তুত আছি। আমাদের আগামী বাংলাদেশ সত্যিকারের স্বাধীন সার্বভৌম দেশ হোক, সেটা চাই। কোনো বাইরের কোনো শক্তির কোনো তাবেদার না, বাইরের কোনো শক্তির কোনো স্বার্থ রক্ষার কোনো ভূমিকা কোনো নেতা বা রাজনৈতিক নেতা বা কেউ নেবে না, এরকম চাই। এবং এই সত্যিকারের স্বাধীনতার মাধ্যমে আমাদের এই যে 18 কোটি, প্রায় 18 কোটি মানুষের কল্যাণমূলক একটা রাষ্ট্র হোক। কারণ আমাদের মানুষ আর্থিকভাবে অনেক নিম্নমানের, অনেক কষ্টে মানুষ চলছে, এবং তাদের শিক্ষা, কর্মসংস্থান এগুলির সুযোগ খুব কম। এবং সবচেয়ে বড় জিনিস হলো মানবাধিকার। মানবাধিকারের কোনো নিশ্চয়তা নাই, কোনো কিছুই হচ্ছে না, কোনো বিচার নাই, কোনো অধিকার নাই, কোনো নিরাপত্তা নাই। সুতরাং এই মানুষের অধিকারগুলি পুনঃপ্রতিষ্ঠিত হোক, মানুষের আর্থিক সংস্থান অবস্থা আর একটু উন্নত হোক, মানুষের শিক্ষার দ্বার উন্মোচন হোক, এবং ভবিষ্যৎ বাংলাদেশ যেন একটি আধুনিক সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, সেটাই আমরা মুক্তিযোদ্ধা হিসেবে দেখে যেতে চাই।